শোনো, অনেক করে শুনতে চাইছো বলে আজ তোমাদের এই ঘটনাটা বলছি। তা না হলে ওই ভয়ানক দিনগুলোর কথা আমি ভুলে যেতেই চেয়েছি সারা জীবন। ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের। তখন আমার বয়স কত হবে? ওই 20 কি 21। বাঁকুড়ার এক ছোট্ট গ্রাম বাঁশপোতা, সেখানেই ছিল আমাদের 7 পুরুষের বাস। গ্রামটা খুব বড় ছিল না, ঘর সংখ্যা ও সাকুল্যে 30-35 হবে। তাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল। কেউ বাইরে কাজে গিয়ে সেখানেই স্থায়ী হয়ে যাচ্ছিল, কেউ কেউ এমনি এই গ্রামের পাট চুকিয়ে অন্য গ্রাম বা শহরের দিকে চলে যাচ্ছিল। ছোটবেলা থেকেই দেখে আসছি গ্রামের এই ভঙ্গুর দশা। এই গ্রামে যেন কোনো অভিশাপ আছে, কিন্তু কেউ এই বিষয়ে খোলাখুলি আলোচনা করত না। পরে একটু বড় হয়ে মায়ের থেকে অল্প বিস্তর শুনেছি গ্রামের ইতিহাস। আমাদের বাড়ির পাশেই একটু দূরে ছিল একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি। মা সেটা দেখিয়ে বলল, ওই যে ওই পুরো বাড়িটা দেখছিস, ওটা ছিল এক অত্যাচারী জমিদারের মহল। ওর পাপেই পুরো বংশটা শেষ হয়ে গেল। গ্রামটাও ধীরে ধীরে জনশূন্য হয়ে যাচ্ছে। অমঙ্গলের কালো ছায়া যেন ঘিরে আছে গ্রামটাকে। আমিও তোর বাবাকে বলেছি এই গ্রাম ছাড়তে, কিন্তু সে তো কথা শোনার লোক নয়। কিন্তু কি পাপ করেছিল ওই জমিদার যে আজও গ্রামে ওই পাপের ছায়া রয়ে গেছে? পাপ কি একটা রে বাবু? অগন্তি। শুনেছি জমিদারের ছেলেও নাকি বাপের পাপ কর্ম সহ্য করতে না পেরে সব ছেড়ে ছুড়ে দিয়ে বউ ছেলেকে নিয়ে দেশান্তরী হয়েছিল। বাপের মুখে আগুন দিতেও আর এই গ্রামে আসেনি। তবে যা শুনেছি, ওর সবচেয়ে বড় পাপ হয়েছিল একটা ভিখারির বাচ্চা ছেলেকে যক্ষ করা। মানে? জমিদার যখন অনেক করেও তার ছেলেকে আর ফিরিয়ে আনতে পারল না, তখন তার মাথায় চিন্তা এলো এই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে হবে। তার মৃত্যুর পর তো এসব 5 ভূতে 9-6 করবে। তাই সে সিদ্ধান্ত নিল তার সমস্ত সম্পত্তি বিক্রি করে সোনার মোহর বানিয়ে পুঁতে রাখবে তার মহলের গুপ্তকক্ষে। আর যতদিন না তার কোনো বংশধর সেটা নিতে আসে, ততদিন সেটা পাহারা দেবে এক প্রেত যক্ষ হয়ে। নির্দয় জমিদার এই যক্ষ বানালো গ্রামেরই এক কুঁড়ে ঘরে থাকা ভিখারির 5 বছরের ছেলেকে। খাবারের লোভ দেখিয়ে বাচ্চাটাকে ভুলিয়ে নিয়ে আসে। তখন নিশ্চয়ই ভিখারি কাছে ছিল না। তারপর বিধিমতো ক্রিয়া করে বাচ্চাটাকে জীবন্ত অবস্থায় কবর দিল সেই গুপ্ত ঘরে, যেখানে রাখা ছিল বিপুল ধনরাশি। জমিদার এখানেই থামল না। ভিখারি যখন ছেলেকে খুঁজতে তার কাছে এলো, তাকেও পিটিয়ে মেরে পুঁতে দিল ওই মহলেরই কোনো কোণে। এ তো পাপ কি ধর্মে সয়। কালের নিয়মে জমিদার দগ্ধে দগ্ধে মরল, ছেলের হাতের আগুন পেল না। আর আজ দেখ, ওই প্রকাণ্ড মহল কেমন পোড়ো বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে। আমি ছোটবেলা থেকেই ওই মহলটা দেখছি, কিন্তু কখনো ওর ভিতরে যাবার সাহস পাইনি। কেউ কেউ বলে রাতে নাকি ওখান থেকে নানা রকম শব্দ আসে, কখনো কান্নার, কখনো খুচরো টাকার ঝনঝনানি, এইসব আর কি। আগে সব গল্প ভাবতাম, কিন্তু এখন মনে হয় হয়তো ওগুলো গল্প ছিল না। তারপর একদিন হঠাৎ করে সেই মহলে একজন থাকতে এলো। আমরা অবাক হয়ে গেলাম, এই বাড়িতে মানুষ থাকবে? ধীরে ধীরে জানা গেল লোকটা এই জমিদার বংশেরই ছেলে, নাম রঘুনাথ রায়। বাড়িটা অল্প বিস্তর মেরামত করে থাকতে শুরু করলো রঘুনাথ। তবে প্রথম দিন থেকেই লোকটা কেমন যেন আলাদা আলাদা থাকতো, কারো সাথে তেমন কথা বলতো না। গ্রামের লোকজন কেউ কেউ গিয়ে কথা বলতে চাইলেও সে খুব একটা আগ্রহ দেখাতো না, ছোট ছোট উত্তর দিয়ে থেমে যেত। আগেই বলেছি আমাদের বাড়ির পাশেই ছিল মহলটা। আমাদের বাড়ির জানালা দিয়ে ও বাড়ির একটা ঘর দেখা যেত। সেই জানালা দিয়েই মা একদিন রঘুনাথকে দেখেছিল। তাকে দেখি মা বলেছিল, লোকটার
চোখ দুটো কেমন যেন ঠিক স্বাভাবিক না। তুমি সবকিছু নিয়ে বেশি ভাবো। মা এ বিষয়ে আর কিছু বলেনি। যত দিন যেতে লাগলো, রঘুকে নিয়ে সবার মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করলো। এতদিন হয়ে গেল সে একাই থাকে, কেউ তার কাছে আসতো না, সেও খুব একটা বাইরে বেরুতো না। লোকটা করে কি? ওকে নিয়ে আমারও কৌতূহল খুব, তাই আমি আমার ঘরের জানলা থেকেই ওর ঘরের ওপর নজর রাখতাম। দেখতাম অনেক রাত পর্যন্ত তার ঘরে আলো জ্বলত, তবে আলোটা সবসময় স্থির থাকতো না। মাঝে মাঝে ঘরের এক কোণ থেকে অন্য কোণে যেত, আবার থামতো, আবার হয়তো মাঝখানে এলো, এভাবে চলতো আর কি। বলাই বাহুল্য, তখন কিন্তু ওই রকম প্রত্যন্ত গ্রামে বিজলি বাতি ছিল না, লণ্ঠন বা হ্যারিকেনের আলোই ছিল ভরসা। বেশ কয়েকদিন এমন চলার পর একদিন রাতে দেখলাম আলোটা ঘরের ভিতর অনেকক্ষণ ধরে স্থির, আর ঘরের ভিতর থেকে কেমন একটা দুম দুম ও খড়খড় শব্দ আসতে লাগলো, যেন কেউ শাবল কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। এমন চলল আরো দুরাত। রাতে খাওয়া দাওয়ার পর ওই বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বিড়ি ফোঁকা যেন আমার অভ্যাসই পরিণত হলো। সেদিন কিন্তু রঘুর ঘরে কোনো আলো জ্বলেনি, পুরো চারিপাশ থমথমে নিকষ অন্ধকার। ওই অন্ধকারে বিশাল মহলটাকে দেখে রীতিমতো অশুভ অনুভূতি জেগে ওঠা মোটেই অস্বাভাবিক নয়। আজ রাতে দেখার কিছু নেই ভেবে বিড়ি নিভিয়ে শুতে যাব, ঠিক তখনই দেখলাম ওই ঘরের দরজা খুলে কেউ বেরিয়ে এলো। রঘুই হবে নিশ্চয়ই। এদিক ওদিক তাকিয়ে সে চলে গেল আমার চোখের আড়ালে। বেশ কিছুক্ষণ পর সে ফিরল, ভারী কিছু একটা বস্তায় ভরে। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর ওর ঘরে আলো জ্বলে উঠল। মনে হলে একবার যেন একটা ছাগলের আওয়াজ পেলাম, তারপর সব নিস্তব্ধ। সে রাতে আর কিছু দেখা গেল না। পরদিন সকালে শুনলাম দামুর একটা ছাগল পাওয়া যাচ্ছে না। এটা যে রঘুর কাজ সেটা শুধু আমিই জানি। কিন্তু কাউকে কিছু বললুম না। ঠিক করলাম আমার বন্ধু রাজুকে সব কথা জানাবো। রাজুকে সব বলে প্ল্যান করলাম আজ রাতে দুজনে রঘুর ঘরে আড়ি বাঁধব। দুজনে পড়াশোনা করব বলে রাতে আমার ঘরেই থাকার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়ার শেষে দুজনে এসে বসলাম আমার ঘরের জানলার সামনে। ধীরে ধীরে রাত নিশুতি হল। বাড়িসহ পাড়ার সবাই ঘুমিয়ে গেছে। আজ প্রথম থেকেই রঘুর ঘরের আলো জ্বলছে। রাত প্রায় 12:30-1টা নাগাদ আমরা দুজনে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। কোনো এক অশুভ আশঙ্কায় বুকের মধ্যে বিপদ ঘণ্টা বাজতে শুরু করেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম রঘুর বাড়ির সেই জানালার কাছে। কানে আসতে লাগলো কিছু অস্ফুট কথার শব্দ। বুঝলাম রঘু বলছে, তোমার সব কথা তো আমি শুনলাম, এবার তুমি তোমার কর্তব্য করো। এ সম্পত্তি তো আমারই প্রাপ্য, আমাকে দিয়ে দিলে তুমিও মুক্তি পাবে। আর কি করতে হবে বলো? নাও, খাও আমার রক্ত। আমরা সন্তর্পণে উকি দিলাম ঘরের ভিতরে। দেখলাম এ কি, ঘরের মেঝে জুড়ে এক বিরাট গর্ত খোঁড়া। গর্তের নিচে কিছু সিঁড়িও দেখতে পেলাম। নাকে আসতে লাগলো একটা মরা পচা গন্ধ। তখনই ওই গর্তের ভিতর থেকে ভেসে এলো একটা খ্যানখ্যানে গলার স্বর। আর কি করতে হবে বলো? এরপর সব চুপ। একটু পরে সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে আমরা লুকিয়ে গেলাম জানালার আড়ালে। জানালার অল্প ফাঁক দিয়ে দেখলাম রঘু উঠে এলো উপরে। সে সম্পূর্ণ উলঙ্গ, মাথা ন্যাড়া। পাশের ঘর থেকে একটা ধারালো ছুরি এনে আবার নেমে গেল নিচেই। নাও, খাও আমার রক্ত। রাজুকে বললাম, রাজু, এখানে আর এক মুহূর্ত নয়, চল পালা। দাঁড়া না, দেখি কি হয়। রাজু সবটা জানে না, তাই এমন বলছে।
আমি বললাম, এখানে থাকলে খুব বড় বিপদ হতে পারে। বাড়ি চল ভাই, তোকে ওখানে সব বুঝিয়ে বলবো। আমার আকুতি দেখে রাজু রাজি হলো। আমরা দৌড়ে বেরিয়ে আসছিলাম ওই অভিশপ্ত মহল থেকে। তখনই দেখলাম মাটির নিচের গর্ত থেকে একটা কালো চামচিকে উড়ে বেরিয়ে এলো আমাদের সামনে। তার মুখে একটা গোল চকচকে চাকতি। অত অন্ধকারেও বুঝলাম ওটা একটা সোনার মোহর। চামচিকের মুখ থেকে মোহরটা পড়ল ঠিক রাজুর সামনে। সে দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি ততক্ষণে ছুটে বেরিয়ে গেছি মহলের সীমানার বাইরে। দেখলাম রাজু ঝুঁকে পড়ে চাকতিটা কুড়ুতে যাচ্ছে। রাজু থাম, ওই অভিশপ্ত মোহরে হাত দিস না, চলে আয়। কিন্তু জানো, রাজু আমার কথা শুনল না, কুড়িয়ে নিল মোহরটা। আর তখনই ওই চামচিকেটা ধীরে ধীরে বদলে গেল একটা লোমশ মানুষের অবয়বে, যেন একটা চামচিকি ও মানুষের মিশ্র অবয়ব। আক্ষরিক অর্থেই ব্যাটম্যান। এবার আমার ছেলে মুক্তি পাবে, আমারও প্রতিশোধ পূরণ হবে। এই বলে সেই বাদুর মানুষ তীর বেগে উড়ে গিয়ে ছোঁ মেরে তুলে নিল রাজুকে। শেষ মুহূর্তে দেখলাম রাজুর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। হাত থেকে পড়ে গেল সর্বনেশে সোনার চাকতিটা। কানে এলো রাজুর কিছু শেষ কথা। দেখলাম ওই বাদুর মানুষ রাজুকে নিয়ে জানালা ভেদ করে ঢুকে গেল ঘরের ভিতরের গর্তে। তারপর দেখলাম আর এক ভয়ানক দৃশ্য। গর্তের ভিতর থেকে মরণ যন্ত্রণায় চিৎকার করতে করতে ছুটে উঠে আসছে একটা জ্বলন্ত উলঙ্গ মানুষ। সারা গায়ে আগুন নিয়ে বাঁচার চেষ্টায় ছুটে বেড়াচ্ছে ও তীব্র চিৎকার করছে একটা মানুষ। মানুষটা আর কেউ নয়, এই জমিদার বংশের উত্তরাধিকারী রঘু। রঘুর আর্তনাদের সাথেই কানে আসতে লাগলো দুটো পৈশাচিক হাসির শব্দ। অজ্ঞান হতে হতে ধীরে ধীরে বলো, আমার জীবনী শক্তি বোধহয় আর নিতে পারল না, ঢলে পড়ল বুঝি মৃত্যুর কোলে। না, সেদিন যে আমি মরিনি সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই ঘটনার অনেক পরে শুনেছি সেদিন ওই পৈশাচিক হাসি ও রঘুর চিৎকার শুনে গোটা গ্রাম হাজির হয় মহলের সামনে, আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরদিন পুলিশ এসে তুলে নিয়ে যায় রঘুর পুড়ে প্রায় ছাই হয়ে যাওয়া দেহটা। তবে তারা ঘরে কোনো গর্তের চিহ্ন পায়নি, রাজুর হদিশও তারা করতে পারেনি। ওই ঘটনার বহু দিন পর পর্যন্ত আমি স্বাভাবিক বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। প্রায় রাতে শুনতে পেতাম ওই মহল থেকে আমায় যেন কেউ ডাকছে, আমিও, আমায় বাঁচা, আমিও, আমাকে তুলে নিয়ে যা, আমাকে তুলে নিয়ে যা, আমি এখানেই আছি। ভয়ে কষ্টে আমি কুঁকড়ে যেতাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোত না। আমার এই অবস্থা দেখে মা আর ওই গ্রামে থাকা ঠিক মনে করেনি। আমরা তারপর চলে আসি এখানে। তারপর নানান জায়গায় নানান চিকিৎসা করি আমি সুস্থ হয়েছি। আর আজ তোমাদেরকে সেই কাহিনী শোনানোর মতো সাহসও পেয়েছি। তবে এরপর আর কোনো দিন আমি ওই গ্রামে যাবার সাহস পাইনি। তোমাদের মধ্যে কেউ যদি কখনো ওই গ্রামে গিয়ে থাকো তবে জানিও তো, ওখানে কি এখনো ওই মহল আছে? এখনো কি রাতের বেলা কান পাতলে শোনা যায় কোনো কান্নার গোগানি? কেউ কি এখনো ডেকে ডেকে বলে,